নমস্কার, আমি সায়ন্তন। নিশাচরে আপনাদের স্বাগত। নিশাচরে আজকের উপস্থাপিত কাহিনী এবং সমস্ত চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। গল্পের বিষয় এবং গল্পের প্রয়োজনে ব্যবহৃত কিছু ভাষা সকল বয়সের শ্রোতাদের জন্য উপযুক্ত নয়। তাছাড়া নিশাচর অ্যান্ড টিম কোনো প্রকার কুসংস্কার এবং কুরুচিকর ভাষাকে সমর্থন করে না। সকল শ্রোতাদের কাছে আবেদন, আপনারা আমাদের এই নিবেদনকে বিনোদন হিসেবেই গ্রহণ করুন। ধন্যবাদ। ভুল আর সঠিকের লড়াই, বহু প্রাচীন এক লড়াই, চলছে বহু যুগ ধরে। আর এই যুদ্ধে অদ্ভুতভাবে প্রত্যেক যোদ্ধার বিশ্বাস যে তার পথই একমাত্র সঠিক পথ। এরই মাঝে যেমন গড়ে উঠেছে বহু সাধারণ মানুষের জীবন, ঠিক তেমনি ভেঙে গুড়িয়েও গেছে এক নিমেষে। আজকে আরও একবার সেই সঠিক আর ভুলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমরা বিচার করব সায়ন্তন অর্থাৎ আমার লেখাই কাহিনীতে। শুনতে থাকুন সি হর্স। হ্যালো, হ্যাঁ, এই সুনির্মল বাবুর বাড়িতেই আছি। হুম 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 হ্যাঁ, কথা বলে নিচ্ছি। এই তো সামনেই আছে, বলে নিচ্ছি। বাই। সুনির্মল বাবু, হ্যাঁ বলছি যে ওই ডেস্কের যে ফাইলগুলো ছিল আপনার অফিসে, ওগুলো শাহাদা আর পার্থদা ভাগ করে নিয়ে নিয়েছে। আপনি একদম অফিস নিয়ে টেনশন করবেন না। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে না না, এতে আবার তো থ্যাংক ইউর কী আছে, কলিগ হিসেবে তো একটু করাই যায়। আপনি বরং একটু রেস্ট নিন। আচ্ছা, বলছি এইসব কীভাবে হলো? জানি না, বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম খুব টেনশনে ছিল। অনেকবার জিজ্ঞেসও করেছি, কিন্তু কিছুই বলতো না। খালি ঘরের দরজা বন্ধ করে বসে থাকতো। প্রেম ঘটিত কিছু নাকি? বললাম তো, কিছুই বলতো না। ওর বন্ধু বান্ধব কী বলছে, ওদের জিজ্ঞেস করেননি? ওদের সাথেও নাকি বেশ কয়েকদিন ধরে মেশা বন্ধ করে দিয়েছিল। আচ্ছা। আর ওর আবার বন্ধু, ওই তো 2-3টে ছেলে। তা মানে বডি কবে দেবে কিছু বলেছে? মিনিমাম 3 দিন তো লাগবেই। কি অবস্থা! তা আপনারা একটু খেয়াল রাখতে পারলেন না? মানে বাড়ির ভিতরে এরকম একটা ঘটনা ঘটে গেল। খেয়াল কি আর ওভাবে রাখা যায়? আমি বাজার থেকে এসে শুনি ছেলে নাকি অনেকক্ষণ বাথরুমে ঢুকে আর বেরোনোর নাম করছে না। ওর মা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। শেষে আমি বাথরুমের দরজা খুলে দেখি ফাঁকা অ্যাসিডের বোতলটা গড়াচ্ছে, রক্ত বমিতে ভরে গেছে মেঝে, ভরে গেছে। আরে মাত্র 19 বছর বয়সেই এভাবে প্রাণটা হারালো, হ্যাঁ? আচ্ছা, ওই কোনো চিঠি ফিঠি লিখে রেখে গেছে? মানে হয় না অনেকে মরার আগে লিখে যায়, মানে কেন মরছি বা এরমটা। মিনতি, কি হলো? ওনাদের একটু চা দিস, ব্যালকনিতে আছি। তোকে কিভাবে ভুলি বলতো বাবা? বলতে পারিস তোকে কিভাবে ভুলে যাই? বাইরে এত বৃষ্টি, সেদিনও এত বৃষ্টি। বৃষ্টি খালি আমার সেদিনের কথা মনে করায় বাবা। ভুলতে পারি না বাবা, ভুলতে পারি না। এই বৃষ্টি আমার খোঁটা দেয়, খোঁটা দেয়, খোঁটা দেয় বাবা।
খোটা দেয়। তোর কাছে আমার আর ক্ষমা চাওয়া হলো না বাবা, তোর কাছে আমার আর ক্ষমা চাওয়া হলো না রে। অর্ঘ, চল ছাদের ঘরে যাই। অর্ঘ, গাড়িটা বের করতে হলে বলিস, কোনো অসুবিধে নেই কিন্তু, কারণ যা বৃষ্টি শুরু হয়েছে তোর ছাতায় তো মানবে বলে মনে হচ্ছে না। তুই বাড়ি ফিরবি কি করে ভেবেছিস? না না, ও এক্ষুনি যাবে কেন? কতদিন বাদে আমার বন্ধুটা আমাদের বাড়িতে এলো, একটু গল্প করি তারপর যাবে। এখন আমরা একটু ছাদের ঘরে যাচ্ছি। আরে অর্ঘর বাড়ি থেকে তো টেনশন করবে, সেটা বোঝ। না করবে না, দূর, তুমি চুপ করো তো। এই অর্ঘ, আয় তুই আমার সাথে আয়, চল তো পড়ে চল। আরে ছাড়ো না ওদের, এতদিন পর আমাদের বাড়িতে এলো, তাছাড়া আজ থেকে গেলেই বা কি। কি গো, বৃষ্টি তো বাড়ছে। উপরে ঘরে মনে হয় সব ভিজে গেল, ওই দুটোর উপর তো একটুও ভরসা নেই, ওরা মনে হয় আড্ডাতেই ডুবে আছে। হ্যাঁ গো, একটু উপরে যাও না, জানলাগুলো দিয়ে এসো। উস, এই বুড়ো বয়সে খাটিয়ে মারো আর কি। ইস, ঘরের লাইট গুলো জ্বালায়নি, অন্ধকার করে রেখেছে একেবারে। শালা হাম্মক, ঘরদোর ভিজে যাচ্ছে সেই খেয়াল নেই, কেবল গল্প করতে পারলেই এরা কিছু চায় না। গল্প, এদের খালি সুনির্মলবাবু উপরের ঘরে গিয়ে যা দেখলেন তাতে তার পায়ের নিচের মাটি সরে যাওয়ার উপক্রম। অর্পণ আর অর্ঘ্য ঘনিষ্ঠভাবে প্রায় লেগে রয়েছে একজন আরেকজনের শরীরে। একবার বিদ্যুৎ চমকের আলোয় দেখলেন সেই চুম্বন। সেই চুম্বন যেন বহু জনমের প্রতীক্ষার পরে প্রাপ্ত। অর্পণের ঝাঁকড়া চুলের ভেতরে বিলি কেটে চলেছে অর্ঘ্যর লম্বা সরু আঙুলগুলো, আর অর্পণের হাত দুটো তীব্র কাম তৃষ্ণায় কোনো এক ক্ষুধার্ত জংলি জানোয়ারের মতো নিমজ্জিত হয়ে গেছে অর্ঘ্যর জামার তলায়, শরীরের ভিতরে। শালা শুয়োরের বাচ্চা, এই সব নোংরামি করছিস তোরা? হ্যাঁ, দাঁড়া জানোয়ার, সব ভূত নামাবো তোদের মাথা থেকে। সব ভূত নামাবো তোদের মাথা থেকে। এদিকে আয়। দাঁড়া, আয় এদিকে। মামা, পুলিশ এসেছে। সে কি? আচ্ছা, আমার ঘরে আসতে পার। ডায়েরি করেননি কেন? আসলে মানে এত কিছুর মাঝে আর খেয়াল ছিল না, মানে একটাই মাত্র তো ছেলে আমার, বুঝেনি তো। ওর লাইফে কোনো কমপ্লিকেশন ছিল? মানে ফ্যামিলি অথবা পড়াশোনা, মানে সুইসাইড অ্যাটেম্প করার সপ্তাহখানেক আগে কিছু লক্ষ্য করেছিলেন? ও তো সপ্তাহখানেক আগে তো সবে নার্সিং হোম থেকেই ছাড়া পেল। নার্সিং হোম? সি হর্স সচরাচর কাউকে পুষতে দেখা যায় না, কিন্তু আমি পুষি। আরে অদ্ভুত প্রাণী জানেন। দেখুন তো, অ্যাকোয়ারিয়ামের ভেতর কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। ডাক্তারবাবু, হুম, না মানে আমার ছেলের ব্যাপারটা কি বুঝলেন ডাক্তারবাবু? কোন ব্যাপার? এই যেটা বললাম ডাক্তারবাবু, ও প্রবলেমগুলো। আবার পুরোটা বলুন। এই মাত্রই তো বললাম ডাক্তারবাবু। হ্যাঁ, তো আবার বলতে কোনো অসুবিধা আছে? ওই আমার ছেলে 3 মাস আগে আপনার নার্সিং হোম থেকে গলব্লাডার অপারেশন হয় ডাক্তারবাবু, কিন্তু ওই অপারেশনের পর আমরা লক্ষ্য করি ওর পেটটা বেশ ফুলেছে আর যন্ত্রণাও হচ্ছে। আপনি বলেছিলেন ঠিক হয়ে যাবে, তারপর
পেট ফোলাটা না কমলে ব্যথাটা কমে যায় ডাক্তারবাবু, কিন্তু তুই এই কয়েকদিন যাবৎ আবারও মারাত্মক ব্যথা উঠেছে ডাক্তারবাবু। খেতেও পারছে না, ঘুমোতেও পারছে না ডাক্তারবাবু। আপনি একটু দেখুন ডাক্তারবাবু। মানে কোন সার্জন করেছিল ওর অপারেশনটা? ওই এসআর ভৌমিক। কতদিন আগে হয়েছিল? তা প্রায় 3 মাস ডাক্তারবাবু। তো কি নাম তোমার? অর্পণ। অর্পণ? আচ্ছা, বেশ। তা অর্পণ, খুব ব্যথা হচ্ছে বুঝি? হুম। কোথায়? এখানে ব্যথা? আহ, ভর্তি করিয়ে দিন। মানে কিন্তু আরে এতে আবার কিন্তু কিন্তু করার কি আছে? ওপেন সার্জারি হয়েছিল, হয়তো মাইনর কিছু মিস্টেক হয়ে গেছে। কয়েকদিন চেক আপে থাকলেই সুস্থ হয়ে যাবে, চিন্তা করবেন না। না মানে আসলে আসলে আমি ভাবছিলাম। আরে বাবা, টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না আপনাকে। আপনি তো ওকে কোনো সরকারি হাসপাতালে ফেলে রাখছেন না, আমার নার্সিংহোমেই রাখছেন। ওই ওপরের ফ্লোরেই আমি থাকি। ওকে দরকার হয় মাঝে সাঝে ওপরে আমার ঘরে নিয়ে যাব। ও তো আমার ছেলেরই মতো, নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে কাল যদি মানে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন নয়, কালই আসুন। এই লোকটাকে আমার একদম পছন্দ হয় না। ফালতু ডাক্তার একটা, শুধু কম ভিজিট নেয় বলে সবাই এত প্রশংসা করে। তোমার এই রোজকার নাটক কিন্তু আর নেওয়া যাচ্ছে না। একে পছন্দ না, তাকে পছন্দ না, ভর্তি হলে এখানেই ভর্তি হবে, নয়তো পেটে ব্যথা নিয়েই থাকবে। আর শোনো, এরপর কিছু হলে নিজের মাকে গিয়ে বলবে, আমায় আর জ্বালাবে না। পেটের ব্যথাটা আবার বাড়ছে। ও এই তো ম্যাডাম, বলছিলাম যে এদিকে ঘুরে এসো। বলছি আমার পেটের ব্যথাটা আবার বাড়ছে। ডিনারের পরেই ব্যথার ইঞ্জেকশনটা দেওয়ার ছিল, একটু লেট হয়ে গেল। এই যাকে এটা দিলেই সেরে যাবে। কই দেখি, হাতটা সোজা করো। দুপুর থেকে তো এতগুলো ইঞ্জেকশন দিলে, তাতেও তো কমলো না দেখছি। ওটা ব্যথার ইঞ্জেকশন না, নাও এবার ঘুমিয়ে পড়ো। বলছি আমার না ঘুম আসছে না, আমাকে ওই ঘুমের ওষুধটা দেওয়া যাবে? কোন ঘুমের ওষুধ? ওই যেটা আমার পাশের বেডের লোকটাকে দিয়েছো, উনি তো খুব ভালো ঘুমোচ্ছেন দেখছি। ও তো মারা গেছে। মারা গেছে? বিকেলেও তো দেখলাম উনি সুস্থ ছিলেন, কিন্তু একজন চা দিয়ে গেল। হ্যাঁ, বিকেলেই ছিল, তোমায় খাবার দিতে এসে দেখি গেছে। স্যারকে বলেছি, ওর বাড়ির লোক এলেই ছেড়ে দেবে। ডাক্তারবাবু কোথায়? কি হলো বলুন না, ডাক্তারবাবু কোথায়? এই মাথা খেও না তো। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, আর রাত্রে পেচ্ছাপ টেচ্ছাপ যদি পায়, এই ঘরের বাথরুমে যাবে, আর না পেলে তো মিটে গেল। বাথরুমটা না ভীষণ নোংরা। আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে, উনি আমাকে বলেছেন ওই বাইরের স্টাফ টয়লেটটা যেতে। উনি বললেই তো আর হলো না। উনি তো ওষুধ লিখে আর চুরিকাচি চালিয়ে খালাস। রুগীদের খাওয়ানো, হাগানো, মোতানো, তারপর আবার সেগুলো পরিষ্কার করা, সেসব নিয়ে তো আর তাকে ভাবতে হয় না। যদি এই বাথরুমে যেতে ঘেন্না করে, তাহলে এই বোতলটাই করে বেডের না নিচে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এই টয়লেটই করে নেবো, আপনি ওটা নিয়ে যান। এই, তুমি এর আগে ভর্তি ছিলে না এখানে? হ্যাঁ তো, আগেও তো দেখেছি তোমায়। হ্যাঁ, আমার এখান থেকে গলব্লাডার অপারেশন হয়। তাই তো ভাবি যে চেনা চেনা লাগছে কেন। তা আগে যখন একবার এসে থেকেই গেছো, তখন এরকম ন্যাকা ন্যাকা ভাব করছো কেন? হ্যাঁ, জানো না এখানকার আদব কায়দা? ঘুমিয়ে পড়ো, যাও। ঘুমই আসছে না, এই বালিশটা না শক্ত একদম। কি
কি অর্পণ? আরে আরে ভয় পাওয়ার কি আছে? আমি তো শুয়ে পড়ো। বলছি ব্যথা হচ্ছে এখনো? না, মানে ব্যথা তো এখন কমে গেছে। আচ্ছা, শুধু ঘুম আসছে না, তাই তো? না মানে হ্যাঁ, অবশ্য ঠিকই। বালিশগুলো ওই এত শক্ত, এই নরম শরীরে কি আর অত শক্ত বালিশ সহ্য হয়? এসো আমার সাথে এসো, তোমাকে বরং একটা জিনিস দেখাই। কি হলো, এসো। না মানে বলছিলাম কাল সকালেই যাই একবারে, মানে এত এত রাতে আবার। আরে সকালের সাথে রাতের কি তফাৎ আছে শুনি? নাকি আমি ভুললুক যে তোমায় চিবিয়ে খেয়ে নেব? এসো এসো, হ্যাঁ নামো, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ তোমায় আমার ঘর দেখাবো, আগে কখনো দেখাইনি। এই তোমার সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না তো? না না আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার হাতটা ধরছি, না দাঁড়াও। না ধরতে হবে না, আমি ঠিক আছি। তোমাকে আজ একটা মজার জিনিস দেখাবো, তোমার খুব ভালো লাগবে। তাছাড়া তোমার আমার ঘরটাও চিনে রাখা প্রয়োজন। ডাক্তারের দোতলার ঘরগুলো স্বাভাবিক দেখতে। শহরতলিতে একটা মধ্যবিত্ত পরিবারের ঘর যেমন দেখতে হওয়া উচিত তেমন। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে একটা মাঝারি মাপের ঘর, দেওয়ালের দিকে ঠেসে রাখা ডাইনিং টেবিল, তার উপর ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়া খাবার, পাশেই একটা পুরনো আমলের সবুজ রঙের ফ্রিজ, মোজাইক করা মেঝে, এদিকে ওদিকে সরু সরু গলি ঢুকে গেছে, কোনোটা ওয়াশরুমের দিকে, কোনোটা বা ঘরের দিকে। পুরো বাড়িটার কোনায় কোনায় অন্ধকার জমে আছে। ডাইনিং রুমেও কম পাওয়ারের একটা লাইট জ্বলছে। ঘড়িটা ঘরের কোনো এক কোণা থেকে লুকিয়ে ঢং ঢং করে রাত 12টার সংকেত দিল। এখানে ডাক্তার ছাড়া কেউ থাকে না। ডাক্তার নিজের ঘরের দরজা খুলতেই গুমোট গন্ধ এলো নাকে। ঘরে একটা লাল রঙের নাইট বাল্ব জ্বলছে। বড্ড অগোছালো এই ঘর, যেন নরক হয়ে রয়েছে। বিছানার উপর গুটিয়ে রাখা জাজিম, মেঝের উপর দলা করে রাখা জামা কাপড়। হঠাৎ অর্পণের চোখ পড়ল ঘরের কোনায় কেউ একটা দাঁড়িয়ে, কালো ছায়ার মতন, হাড়গিলে চেহারা, অন্ধকারে মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনার ঘরে কি কেউ আছে? কে থাকবে? ওই যে দূরে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, আগে ঘরের আলোটা জ্বালি। কই, কেউ নেই তো। ওভার থিঙ্কিং, বুঝলে? ওভার থিঙ্কিং শরীরের জন্য ভালো নয়। তার উপর তোমার মতো এত সুন্দর শরীর, একটু বাঁচিয়ে রাখো। ও কি ওরকম করছো কেন? আমি তোমার শরীরে হাত দিলে তোমার বিরক্তি লাগে বুঝি? ডাক্তারবাবু, আমার মনে হয় আমার এখন। এদিকে এসো, এ দেখো আমার অ্যাকোয়ারিয়ামটা দেখো। এই ভেতরে যেটা দেখছো, এটাকে কি বলে জানো? সি হর্স। দেখো দেখো কি সুন্দর টুকটুক করে সাঁতার কেটে বেড়াচ্ছে। এই নার্সিং হোমটা হলো আমার অ্যাকোয়ারিয়াম, আর তুমি হলে আমার পুচকি সি হর্স। আমি নিচে যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। আরে কি হলো? এই দেখো, রেগে গেলে নাকি? আরে আমি মজা করে বললাম তো। এ কি? এই ছেলে। অর্পণ ঘর থেকে তড়িঘড়ি বেরোতে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে থমকে গেল। ছাদে যাওয়ার সিঁড়িটা অন্ধকারাচ্ছন্ন, কিন্তু ডাইনিংয়ের অল্প আলোতে ভালোই দেখা যাচ্ছে সেখানে কেউ একটা কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। পরনে কোনো পোশাক নেই, তার দুটো হাতের একটাও নেই, কিন্তু পিঠের ঠিক মাঝখান থেকে একটা হাত খাড়াভাবে বেরিয়ে রয়েছে, আর সেই হাতের মাথায় কবজির পর থেকে নিথরভাবে ঝুলে রয়েছে হাতের চেটু। সেই মানুষটার বয়স বোঝা যাচ্ছে না, তবে ছোটোখাটো চেহারা, যেন সে অর্পণের দিকে কোনো মতে মাথা তুলে তাকিয়ে প্রাণ ভিক্ষে করছে। বাইরে ওটাকে, বাইরে ওটাকে। বাইরে? বাইরে তো এই সময় কেউ থাকার কথা নয়। আপনি আসুন, নিজে এসে দেখে যান।
কোথায়? কেউই তো নেই। ওই সিঁড়ির উপরেই তো। ওই বুঝেছি, সন্ধেবেলার ব্যথার ওষুধটা চেঞ্জ করতে হবে, ওটা তোমার শ্যুট করছে না। কিন্তু এটার সাথে ওষুধের কি সম্পর্ক? ওই কিছু সাইড এফেক্ট, এসব ডিজনেস, অপটিক্যাল ইলিউশনস হয়, ওসব নিয়ে ভাবার কিছু নেই। তুমি ঘরে এসো, একটা ওষুধ দিচ্ছি, এটা খেলেই সব ঠিক হয়ে যাবে। এ কি, দরজা বন্ধ করছেন কেন? এই ওষুধটা দরজা বন্ধ করেই খেতে হয়। মানে? এসো, আমার পুচকি সি হর্স, তোমার ঠোঁটে একটা চুমুক খাই, তাহলে দেখবে সব রোগ সেরে যাবে। একটা এসব কি করছেন আপনি? একবার খেতে দাও। আরে আরে আরে, এই দেখো, ছেলে লজ্জা পেয়ে গেছে। কি হলো? কোথায় পালাচ্ছে আমার ছেলে? হ্যাঁ রে, তুই নাকি ঠিক করে খাওয়া দাওয়া করছিস না। এরম করলে কি করে হবে বলতো বাবা? শরীরটা তো ঠিক রাখতে হবে নাকি? কি রে, ওদিকে কি দেখছিস? ওই ইয়াং নার্সগুলোকে দেখছিস না? কথা বলবো নাকি? যাই কথা বলি। হি বাবু, ওই কোনার মেয়েটাকে দেখ, ভারী মিষ্টি দেখতে কিন্তু, তাই না? মা প্লিজ, তুমি খুব ভালো করে জানো আমি। কি তুই? বল, কি তুই? দেখ অপু, তোকে আগেও বলেছি, আবারও বলছি, একটা ছেলের একটা মেয়েকে পছন্দ হবে আর একটা মেয়ের একটা ছেলেকে, এটাই স্বাভাবিক। মাথা থেকে এসব উটকো চিন্তাগুলো ছেড়ে ফেল। বাড়িতে তোর বাবা তোকে নিয়ে সারাক্ষণ খুব টেনশন করে। আচ্ছা আচ্ছা বাবু, শোন না, যখন তুই স্কুলে পড়তিস তখন নির্মল কাকু একটা মেয়ের সাথে তোকে দেখে নিয়েছিল, মনে আছে? তারপর তারপর ছোটবেলায় ওই মেয়েটার নাম কি, তিন্নি, তিন্নি দিদিকে বিয়ে করবি বলতিস, সেসব কি ছিল বল বাবা, বল। মা প্লিজ, ওসব কিছু না। আমি তখন খুব ছোট ছিলাম, আর স্কুলের কেসটায় আমি সত্যিই কনফিউজ ছিলাম। কিন্তু প্লিজ তুমি এখন এগুলো টেনো না। আর কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক এটা কে ঠিক করে দেবে মা? তোমাকে কে বললো এসব অস্বাভাবিক? কি জানি বাবা, তোদের এই কথার মার প্যাঁচ বুঝি না। আমাদের সময় এসব কখনো শুনিনি। তোরা ওই টিভি দেখে দেখে কি সব শিখছিস? মা আর চুপ করো প্লিজ, প্লিজ চুপ করো। এমনিতে আমার এখন এসব ভালো লাগছে না, আর তার উপরে তুমি এসব বলছো। আমার এখন এসব ভালো লাগছে না মা। ওই ডাক্তারটার চরিত্র ভালো না মা, ওই ডাক্তারটার চরিত্র ভালো না। কি করেছে ডাক্তার? ডাক্তারটা কাল রাতে আমার নিজের ঘরে ডেকে। অর্পণ বাবু, মাকে কি নালিশ করা হচ্ছে? এই তো ডাক্তার বাবু, আমার ছেলেটার মাথাটারও একটু ট্রিটমেন্ট করে দেবেন তো, সারাক্ষণ খালি ভুলভাল বকে। আচ্ছা, তাই হবে। কি অর্পণ বাবু, মাকে বলেছো কাল রাতে তোমার অ্যাকুয়ারিয়ামে কি দেখিয়েছি? হ্যাঁ, সেটাই বলছিল কাল রাতে। আপনি নাকি কি বলেছেন? আরে না না, একদম চিন্তা করবেন না, আমার সি হর্সটাকে আমি খুব যত্নে রাখবো। সি সি কি? সি হর্স? সি হর্স? কি অর্পণ, মাকে বলনি? আসলে ওকে আমি আদর করে সি হর্স বলে ডাকি। দেখ তোকে কত ভালোবাসে। আচ্ছা, এবার আমি আসি। হ্যাঁ ডাক্তারবাবু, একটু এদিকে শুনবেন? একটা কথা বলছি, কিছু মনে করবেন না। একটু খেয়াল রাখবেন, ও যেন কোথাও বেরিয়ে না যায়। সকাল থেকে খালি বলছে এখানে নাকি ওর ভালো লাগছে না। বড্ড জেদি ছেলে তো, এই শরীরের অবস্থায় আবার কোথাও বেরিয়ে না যায়। না না, আপনি একদম নিশ্চিন্তে বাড়ি যান। আজ অব্দি একটাও সি হর্স আমার অ্যাকুয়ারিয়াম থেকে বাইরে বেরোতে পারেনি। সি, ও আচ্ছা। উফ, সে যদি সে আজকেও রাতের ওষুধটা দিয়ে গেল না। ব্যথাটা আবার বাড়ছে। এত রাত হয়ে গেল এখনো তো। আমি আর পারছি না এই ঝামেলা সামলাতে। নিজে যা করার করেছো, এবার নিজেই সারাদিন বসে ঘুমাও নাকি? একটুও খেয়াল রাখতে পারো না? আমার যে হাজার কাজ থাকে সেটা জানো না? হ্যাঁ হ্যাঁ, কি কাজ জানা আছে, সেই জন্যই তো ভুগছি।
ওখানে যে রাজি হয়েছিলাম কে জানে। কেন রে, কারি কারি টাকা খাওয়ার বেলায় তো কিছু বলিস না। টাকা খেয়ে খেয়ে তো তোর নোলা বড় হয়ে গেছে, কাজের বেলায় সব শুকিয়ে যায়। যত সব টাকাটাই তো তোর কাছে সব, তাই না রে জানোয়ার? মিথ্যে স্বপ্নগুলো কেন দেখিয়েছিলি বল? কেন কেন বলেছিলি বিয়ে করবি, এই বাড়িতে থাকতে দিবি, কেন বলেছিলি? কিছুই তো তোর দ্বারা হয় না, শালা নপুংসক হিজড়ে কোথাকার। এই শালা, এই মুখ সামনে কথা বলবি, লাগছে নপুংসক আমার। বলবি না। আমি একদম নপুংসক নই। ছাড়ো ছাড়ো বলছি। নপুংসক নয় তো কি? হ্যাঁ, শুধু শরীরে জাগলে পুরুষ হওয়া যায় না, সত্যি কথা স্বীকার করার ক্ষমতা লাগে, বুঝলি? এই অনেক শুনেছি তোর বকবক। যা ওই বেডে যা, ছেলেটাকে রাতের ওষুধটা দিয়ে আয়। কেন এখনো ভয় লাগছে সত্যি কথা বলতে? হ্যাঁ, কেন কেন ছেলে বলছিস কেন? বল বল না, তোর নতুন স্যাম্পেল। স্যাম্পেল? তো শালা সাকসেসফুল হয়নি এখনো অব্দি। কটা মানুষের রক্তে দাগ লেগে আছে, ওই হাতে হিসেব আছে তোর? এবার কিন্তু আমার হাত উঠে যাবে বলে দিলাম। তুই যাবি কিনা বল। অর্পণ লক্ষ্য করল মেইন গেটে কোনো কারণে এখনো তালা পড়েনি, আর এদিকে সবাই ঘুমোচ্ছে। ডাক্তার আর সেজুতি ওই ঘরে ব্যস্ত। এই সুযোগে পালিয়ে যেতে পারলেই মুক্তি। মাটিতে পা রাখতেই তল পেটে একটা টান পড়ল। জীবনের ভয়ে সেটুকু সে মুখে হাত চেপে সহ্য করে নিল। বেড থেকে নেমে দরজা অবধি যেতে যেতে ব্যথাটা যেন আরো বাড়ল, কিন্তু কিছু করার নেই, ওকে পালাতেই হবে। কোনো মতে নিজেকে টেনে নিয়ে দরজা অবধি যেতে যেতে ব্যথাটা আরো বাড়ল। মুখ থেকে আর্তনাদের ক্ষীণ শব্দ ভেসে এলো। কোনো মতে বাইরের ঘরে যেতে না যেতে ব্যথাটা এতটাই অসহনীয় হলো যে অর্পণের আর এক পাও এগোনো সম্ভব হলো না। এই এই ছেলে কোথায় যাচ্ছ? পেটে, আমার পেটে, উফ। চোখে অন্ধকার দেখছি, চোখে অন্ধকার দেখছি। সেজুতি, ইনজেকশনটা নিয়ে আসো কুইক, হেভি ডোজটা আনবে। অর্পণ ধীরে ধীরে চোখ খুলল। চোখের সামনে সবকিছু ঝাপসা। পেটের যন্ত্রণাটা নেই ঠিকই, তবে কোমরের তলা থেকে শরীরের বাকি অংশটুকুর যেন কোনো অস্তিত্বই নেই। সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। তাকে একটা অ্যাপ্রন জাতীয় কিছু পরানো হয়েছে। পেট ফুলে উঠেছে ভীষণভাবে। হয়তো সময় মতো ওষুধ না পেলে এতক্ষণে শুধু ব্যথার চোটেই মৃত্যু ঘটত অর্পণের। এদিকে ওদিকে ঘাড় ঘুরিয়ে দেখল এটা তার চেনা পরিচিত ঘর নয়। এই ঘর শীততাপ নিয়ন্ত্রিত, চারিদিকে বিভিন্ন রকমের যন্ত্রতে ঠাসা। কোথা থেকে একটা অনবরত বিপ বিপ শব্দ হচ্ছে কোনো এক যন্ত্রে। হঠাৎ দরজা খুলে কেউ একজন হেঁটে এলো ঘরের ভিতরে। সেজুতি মাসি, এসব কি হচ্ছে? সব কি হচ্ছে সেজুতি মাসি? কেন এখানে আর ভালো লাগছে না থাকতে? না না মানে, না মানে সেরকম কিছু না, কিন্তু তবে পালাতে চাইছিলে কেন? আচ্ছা আচ্ছা, আমি এখানে কেন? হ্যাঁ, এখানে কেন আমি? এটা অপারেশন থিয়েটার। সে কি? আমি তো জানতামই না আজকে আমার অপারেশন। বাড়িতেও তো কাউকে জানানো হয়নি আমার। হ্যাঁ, এমার্জেন্সি কেসে এত ঢাকঢোল পিটিয়ে লোকজনকে নেমন্তন্ন করা যায় না। একবার অপারেশন হয়ে গেলে ঠিকই জানতে পারবে। আরে আরে এত ইনজেকশন কেন? আমার কি হয়েছে? সেটা ডাক্তারবাবু এলে ওনাকেই জিজ্ঞেস করে নিও। আমি এই অপারেশনে রাজি নই। আমি এই অপারেশনে মারামারির আবদার নাকি? চুপচাপ শুয়ে থাকো এখানে। প্লিজ প্লিজ আমাকে একবার মায়ের সঙ্গে কথা বলতে দিন। প্লিজ আমাকে একবার মায়ের সঙ্গে কথা বলতে দিন। আমি মায়ের তোমার মা সঙ্গে জানে। সে কি? হ্যাঁ, কিন্তু আপনি যে একটু আগে বললেন এমার্জেন্সি কেসে আপনারা কাউকে কিছু জানান না। উফ, আপনাদের তো একবার অন্তত। চলো পেছাব করতে যাবে। মানে আবার কি? না মানে, কিন্তু আমার তো পাইনি। এতক্ষণে দুবার বিছানা ভিজিয়েছ। হাই পাওয়ারের অ্যানাস্থেশিয়া মারা আছে, কোনো কিছু টের পাবে না। সেজুতি ঘরের কোণা থেকে একটা হুইল চেয়ার টেনে বের করে বেডের পাশে এনে রাখলো। অর্পণকে ধরে নিয়ে হুইল চেয়ারে বসালো, তারপর ঠেলে নিয়ে চলল দরজার দিকে। দরজা থেকে বেরিয়ে বাম দিকে
হুইলচেয়ার গড়িয়ে চলেছে একটা সংকীর্ণ গলির ভিতর দিয়ে। দুপাশের দেওয়াল এতটাই চাপা যে কোনো মোটা চেহারার ব্যক্তির পক্ষে এখান থেকে চলা অসম্ভব। দেওয়ালের গায়ে অতি পুরনো ছেঁড়া খোড়া কিছু পোস্টার। কোনো পোস্টারে বাচ্চাকে পোলিওর টিকা দেওয়ার কথা বলা হচ্ছে, কোনো পোস্টারে লেখা রয়েছে জল পানের উপকারিতা। এই দেওয়ালের ওপারে যেন লুকোনো রয়েছে একগুচ্ছ রহস্য। এই পোস্টারের মানবিকতা যেন সম্পূর্ণ মিথ্যে। অর্পণ এর আগে কখনো হুইল চেয়ারে বসে পৃথিবীটা দেখেনি। বড্ড নির্মম লাগছে সবকিছু, আর নিজেকে পৃথিবীর সবচাইতে অসহায় প্রাণী মনে হচ্ছে। হঠাৎ করে সামনে এসে দাঁড়ালো ডাক্তার। এই সেজতি, তোমার কাছে সিজারগুলো রাখতে দিয়েছিলাম, ওগুলো কি ওটিতে রেখে দিয়েছো? না, আপনি তো আমায় পকেটে রাখতে হ্যাঁ, বললেন। দাও তো দেখি। শোনো সেজতি, তোমায় এখানে আর কাজ করতে আসতে হবে না। মানে কেন? না মানে অনেক ভেবে দেখলাম আমার মতো একজন নপুংসকের সাথে তোমার না থাকাটাই ভালো। আমি ওই কথাটা ঠিক ওভাবে। ডাক্তার সেই কাঁচিটা সোজা বসিয়ে দিল সেজুতির গলায়। বেশ কয়েকবার এপাশ ওপাশ করে নাড়িয়ে দিল কাঁচিটা। তার গলার থেকে ছিটকে বেরিয়ে আসা রক্তের বেশ কিছুটা গিয়ে লাগলো দেওয়ালের একটা পোস্টারে, যেখানে লেখা রয়েছে, আপনার দান করা রক্তে বেঁচে যেতে পারে একটা মানুষের প্রাণ। থরথর করে কাঁপছে অর্পণ। তার হুইল চেয়ারের চাকার পাশেই এলিয়ে পড়ে আছে সেজুতির মৃতদেহ। ডাক্তার ধীর পায়ে হুইল চেয়ারের পেছনে এসে দাঁড়ালো, হাত রাখল অর্পণের কাঁধের উপর। তারপর সেই হাত বেয়ে নামল অর্পণের হাতের কবজি অবধি। ডাক্তারের গরম নিঃশ্বাস অর্পণের ঘাড়ের উপরে এসে পড়ছে। ডাক্তারের উষ্ণ কণ্ঠে কিছুটা আফসোস মিশে আছে। নষ্ট করে দিলে তো? কি কি নষ্ট করলাম? কি নষ্ট করলে? চলো দেখাচ্ছি কি নষ্ট করলে। ডাক্তার কোনো দিকে না তাকিয়ে চাপা অলিগলি বেয়ে এদিক ওদিক করে ছুটিয়ে নিয়ে চলেছে অর্পণের হুইল চেয়ার। আস্তে চলুন ডাক্তারবাবু, পড়ে যাবো তো। অবশেষে ডাক্তার অর্পণের হুইল চেয়ারটি ঠেলে এনে দাঁড় করালো একটি ঘরের মাঝে। অর্পণ স্তম্ভিত হয়ে গেল ঘরের দৃশ্য দেখে। ঘরের এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদ্ভুত দেখতে কিছু প্রাণী। ঠিক মানুষ কিনা বলা যাচ্ছে না। কারোর একটা মাত্র চোখ, কোনো দাঁত নেই। কেউ চারটে হাত নিয়ে কোনো মতে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। একজনের মুখে অক্সিজেন মাস্ক, সে মৃত প্রায়। কারোর কান দুটো অস্বাভাবিক রকমের বড়। অন্যদিকে আরও একজন, যার প্রতিটি দাঁত মুখ থেকে হাঙরের মতো বেরিয়ে এসেছে। তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারপর অর্পণের চোখ পড়ল সেই প্রাণীটার দিকে, যাকে সে ওই দিন রাতে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সে এখন ঘরের মেঝেতে বসে, পিঠের মাঝখান থেকে হাত বেরিয়ে এসেছে। সামনে একটা বাটিতে কিছু একটা খাবার দেওয়া রয়েছে, যা কিনা সে মাথা নিচু করে জিভ দিয়ে চেটে খাওয়ার চেষ্টা করছে। এসব কি? ওটাতে চলো, তোমার সবটা বুঝিয়ে বলছি। আর কথা জড়িয়ে যাওয়া নিয়ে একদম টেনশন করবে না। ওটা অ্যানেস্থেশিয়ার জন্য হচ্ছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ওটিতে বেডের উপর অসহায়ভাবে শুয়ে আছে অর্পণ। শরীরের একটা মাংসপেশিও নাড়ানোর ক্ষমতা নেই তার। ডাক্তার আয়েশ করে একটা চেয়ার টেনে নিয়ে বসে অর্পণের মুখের কাছে মুখ এনে মাথায় হাত বুলিয়ে যেন আদর করে বলছে, আমার পুচকে সিহর্স। জানতে চাইছিলে না এসব কি? তবে বলছি শোনো, আমি একেবারে তোমারই মতো, মানে সমকামী, অথবা ইংরেজিতে যাকে বলে হোমোসেক্সুয়াল। বাবা ছোটবেলায় আমাকে মেনে নেয়নি, মা একটু সাপোর্ট করেছিল যদিও,
কিন্তু সেই জন্য আমাদের ছেড়ে বাবা চলে গেল, আর এলো না। আমি জানো তো অনেক ভেবেছি সমাজ কেন আমাদের মেনে নেয় না। অবশেষে বুঝেছি কেন জানো? কারণ আমরা কোনো রেজাল্ট দিতে পারি না বলে, আমাদের সন্তান হয় না বলে। আর অ্যাডাপ্টেশনে তো সবাই বিশ্বাসও করে না। সেই সময় থেকেই শপথ নিয়েছিলাম যে এমন একটা টেকনোলজি বার করব যাতে ছেলেদের পেটেও বাচ্চা হয়, ঠিক সি হর্সের মতো। এবার বুঝলে আমার সি হর্স কেন এত পছন্দের? কারণ পুরুষ সি হর্সরা প্রেগনেন্ট হওয়ার ক্ষমতা রাখে। আর গেস হোয়াট, আমিও সেই টেকনোলজি আবিষ্কার করে ফেলেছি। মানে মানে পুরুষের শরীরে প্রথমে ইউটেরাস ইমপ্লিমেন্ট, তারপর স্পাম সাপ্লাই, বেশ কিছু হরমোনাল ইনজেকশন, আর সবশেষে সি সেকশনের মাধ্যমে ডেলিভারি। এই করে আমি প্রচুর পুরুষকে প্রেগনেন্টও করেছি। তুমি এইমাত্র ঘরের বাইরে যাতে দেখে এলে না, এরা সবাই এক একজন পুরুষের সন্তান, আমার সৃষ্টি। তুমি সেদিন সিঁড়িতে দেখে নিয়েছিলে একজনকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার সারপ্রাইজটা নষ্ট হয়ে গেল কিনা। কিন্তু যেসব পুরুষকে প্রেগনেন্ট করেছি তাদের কাউকেই আজ অব্দি আমি বাঁচাতে পারিনি, আর বাচ্চাগুলোকেও সুস্থ জন্মায়নি। কোথায় যে ভুল করেছিলাম বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বুঝে গেছি আমি হরমোনাল ইনজেকশনগুলোতে কিছু চেঞ্জেস এনেছি। এবার মনে হচ্ছে বাচ্চাগুলো ঠিকঠাক জন্মাবে, আর তার সাথে আমার সি হর্সরা আর কেউ মরবে না, তুমিও না। আমি জানো তো তোমার গল ব্লাডার অপারেশনের নাম করে তোমার পেটেও ইউটেরাস বসিয়ে দিয়েছিলাম। তুমি অলরেডি 3 মাসের প্রেগনেন্ট ছিলে, কিন্তু আজ যেভাবে আছাড় খেলে, যাক সেসব নিয়ে ভাবছি না। আর তোমার উপর জাস্ট একটা অপারেশন করব, আর আমার ভুলগুলো শুধরে নেব। ব্যাস, তুমি একমাত্র হবে আমার প্রথম সফল সি হর্স। তবে ভেবো না তুমি ছাড়া পেয়ে যাবে। যতদিন অব্দি ডেলিভারি না হচ্ছে ততদিন তোমায় সুস্থই হতে দেব না। বারবার তোমায় আমার কাছে ফিরে আসতে হবে। আমার পুচকে সি হর্স। বেশ কয়েকদিন হয়েছে অর্পণ বাড়ি ফিরেছে, কিন্তু কারোর সাথে একদিনে তেমন কথা বলেনি। সারাদিন নিজেকে ঘরে বন্দি করে রাখে। বাবা মা বেশ কয়েকবার তার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সে খুব ভালো করেই জানে যেই বাড়ির লোক তার সমকামিতা মেনে নেয়নি, সেই বাড়ির লোক আর যাই হোক পুরুষের প্রেগন্যান্সি মানতে পারবে না। কাল অর্পণের চেক আপের জন্য আরেকবার ডাক্তারের কাছে যাওয়ার কথা, সেটা আর যাওয়া হবে না, কারণ অর্পণ অ্যাসিডের বোতলটা হাতে তুলে নিয়েছে। শুনছিলেন সি হর্স। সুনির্মল বাবু এবং অর্পণের ভূমিকায় সমাপন, ডাক্তার এবং পুলিশের ভূমিকায় অর্ণক, অর্পণের মা এবং নার্সের ভূমিকায় সায়নী। এছাড়াও রয়েছে সায়ন্তন এবং অনুষ্কা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে নিশাচরে।